হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল। বিশ্বজয় ইউটিউব চ্যানেল থেকে আমি তোমাদের বিশ্ব স্যার সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আসা হয়েছে। আজকে টোটাল তোমাদের 22টি প্রশ্ন আছে এবং প্রত্যেকটি প্রশ্ন তোমাদের ব্যাখ্যা সহ আমি বিশ্লেষণ করে দেব, অর্থাৎ তোমাদের প্রত্যেকটি প্রশ্নের যে আমি ব্যাখ্যাগুলো করে দেব, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু কমনযোগ্য। এগুলো তোমাদের এসএসসি পরীক্ষা প্রিপারেশনের ক্ষেত্রে প্রচুর হেল্প। ওকে, যাই হোক, দেখো এক্ষেত্রে তোমাদের বলে রাখি যে স্কুল সার্ভিস কমিশনের জন্য যারা শিক্ষক বা শিক্ষিকা হওয়ার স্বপ্ন আছে যাদের, তো তাদের আমি বলবো প্রত্যেকে প্রিপারেশন নিয়ে চলো, কারণ ব্যাকরণ এমন একটা পার্ট, সাহিত্যের ইতিহাস এমন একটা পার্ট, যদি রিভিশন বন্ধ করে দাও তাহলে কিন্তু বন্ধ হয়ে যাবে। তো মনে রাখবে। যাই হোক, 8 বছর কোনো পরীক্ষা হয়নি তার মানে এই নয় যে তোমাদের কোনো পরীক্ষা হবে না। তোমরা যদি ব্যাকরণ প্রিপারেশন নিয়ে থাকো, পিএসসির জন্য কিন্তু তোমাদের কাজে দেবে। পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেস নোটিফিকেশন দিলে এটার জন্য কিন্তু তোমাদের একটি নিউ ব্যাচ নিয়ে আসা হবে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে তোমাদের সর্বসেরা নম্বর 1 স্ট্র্যাটেজি অনুযায়ী প্রত্যেকটি কোর্সে তোমাদের এখানে ক্লাস হয়ে থাকে। যাই হোক, বিশেষ করে এখন নিউ ব্যাচ শুরু হয়েছে স্কুল সার্ভিস কমিশনের। ওকে, যারা সবেমাত্র বিএড কমপ্লিট করেছো এবং যারা এখনও প্রিপারেশন শুরু করনি, তো আমি তোমাদের বলবো এটি তোমাদের 8 মাসের কোর্স। জিরো লেভেল থেকে প্রত্যেকটি পার্ট তোমাদের ধরে ধরে শেখানো হচ্ছে। 11ই সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হয়েছে। যারা এখনও এডমিশন হওনি দ্রুত একটু এডমিশন হয়ে যাবে। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সঙ্গে সঙ্গে তোমরা যদি কেউ ডেমো নোটস, ওকে, বা ডেমো ক্লাস দেখতে চাও, তবু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে। ডেমো নোটস, ডেমো ক্লাস পেয়ে যাবে। শুধুমাত্র আমি তোমাদের বলে রাখি, যদি এই কোর্স যে 8 মাসের কোর্স, যদি তোমাদের এই কোর্সটা যদি কমপ্লিট করতে পারো, তোমাদের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে পুরোপুরি আয়ত্ত করে নিতে পারবে এবং সেই অনুযায়ী যদি প্রিপারেশন নিয়ে নাও, তুমি 100% সফল কিন্তু হবেই। সেই অনুযায়ী যদি প্রিপারেশন নিয়ে থাকো বা যারা সেলফ স্টাডি করছো, তারা এই ইউটিউব চ্যানেলে যে আমি ক্লাসগুলো দিচ্ছি সেগুলো দেখলেও হবে। তবে আমি তোমাদের বলবো যে ব্যাকরণে তোমাকে কিন্তু পারতেই হবে ব্যাকরণ, তার জন্য কিন্তু তোমার গাইড নেওয়া খুবই প্রয়োজন। যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা অর্থাৎ এসএসসি হচ্ছে না এইভাবে যখন নোটিশ দেবো তখন পড়বো, এই যদি চিন্তাভাবনাটা থাকে কিন্তু কখনোই তুমি সফল হতে পারবে না। কারণ জানো, এবার দীর্ঘ 8 বছর নিয়োগ হয়নি, এবার যদি নোটিশ দিয়ে দেয়, তুমি যদি প্রিপারেশন না নাও, তাহলে এবার যদি তোমার না হয়, জানো আরও কবে পরীক্ষা হবে তার কোনো ঠিক নেই। তো আমি তাই তোমাদের বলছি যে অবশ্যই প্রিপারেশন নাও। তোমাদের আমি বারবার কেন এই কথাটা জোর দিয়ে বলি যে একবার যদি সুযোগ চলে আসে এবং সেই সুযোগ যদি তোমরা হাতছাড়া করে দাও, কারণ দেখো বাংলাতে প্রচুর ছেলে মেয়ে আছে কিন্তু 30,000-এর প্লাস কিন্তু পরীক্ষা দেবে, সেখানে 1,000 জন মাত্র, 1,000টি মাত্র হয়তো শূন্যপদ থাকবে, সেখানে কাস্ট থাকবে। ওকে, তো এরকম নানা বিভাজনে থাকবে। তো তোমাদের এখানে চাকরি পেতে হলে তোমাদের পড়তে হবে। তাহলে সকলেই যখন পড়া শুরু করবে, তুমিও পড়া শুরু করবে, এতে তোমার আর তাদের মধ্যে কোনো তফাৎ থাকবে না। ওকে, তো এখানে খুব ভালোভাবে ক্লাস হচ্ছে। ব্যাকরণ জিরো লেভেল থেকে প্রত্যেকটি পার্ট পড়ানো হচ্ছে, পাশাপাশি সাহিত্যের ইতিহাস, অনুবাদ, অনুষঙ্গের কমনযোগ্য প্রশ্ন উত্তর বলে দেওয়া হচ্ছে। টেক্সট অতি সহজ ভাষায় জিরো লেভেল থেকে প্রত্যেকটি বেসিক জায়গা থেকে পড়ানো হচ্ছে। ওকে, প্রত্যেকটা টপিক থেকে প্র্যাকটিস সেট দেওয়া হচ্ছে এবং তোমাদের প্র্যাকটিস সেটের পাশাপাশি মক টেস্ট নেওয়া হচ্ছে। প্রত্যেকটা টপিকের যে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বা এসএসসির প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন অনুযায়ী কোন ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে সব কিন্তু বলে দেওয়া হচ্ছে। এই যে নাম্বার, এই নাম্বারে প্রত্যেকে হোয়াটসঅ্যাপ করে নাও। ফি মান্থলি ফিস, ঠিক আছে, এবং ওয়ান টাইম যদি ফি দিতে চাও তাও দিতে পারবে। ঠিক আছে, 8 মাসের মধ্যে এই কোর্স কমপ্লিট করিয়ে দেওয়া হবে। তবে তোমাদের যদি পরীক্ষা তার আগে হয়, কোর্স তারও আগে কমপ্লিট করিয়ে দেওয়া হবে। ওকে, যাই হোক, চলো আমরা প্রথম প্রশ্নের দিকে চলে যাব। দেখো, বিশেষ করে হলো কী ধরনের স্বরধ্বনি। দেখো এখানে যদি আমরা দেখি যে আমরা জানি ধ্বনি দুই প্রকারের, তোমরা একটু করো, ধ্বনি দুই প্রকারের। ধ্বনি দেখো দুই প্রকারের, বিভাজ্য ধ্বনি এবং অবিভাজ্য ধ্বনি। এক্ষেত্রে মনে রাখবে বিভাজ্য ধ্বনি হচ্ছে দুই প্রকারের, এক হচ্ছে স্বরধ্বনি, ওকে, দুই হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। এটা কিন্তু মাথায় রাখবে। এরপরে দেখেন আমরা যদি চলে আসি যে স্বরধ্বনি,
স্বরধ্বনি যেগুলো মান্য চলিতে আছে, আমরা মান্য চলিতে 7টি স্বরধ্বনি পাই। কি কি? অ, আ, ই, উ, এ, ও এবং এ পাই। এই 7টি আমরা পেয়ে থাকি মান্য চলিতে। তো এই 7টি, এই যে 7টি স্বরকে আমরা উচ্চারণ ভেদে বা আমাদের জিহ্বার অগ্রপশ্চাৎ, ঠোঁটের সংকোচন প্রসারণ, ঠিক আছে, হ্যাঁ, এগুলোর দিক থেকে আমরা কিন্তু ভাগ করে নিই। তো দেখো এখানে আমাদের কি কি আছে। তো আমরা প্রথমে একটু ছকটা দেখে নেব। এই যে আমাদের ছকটা যেটা আছে, ই আছে, উ আছে এই পাশে, ঠিক আছে। অগ্রদিকে আমাদের কি আছে? এ আছে, এখানে আমাদের এ আছে, আমাদের পশ্চাতে আছে উ, ও, ও আছে এবং আমাদের নিচে আছে কি? আ। দেখো যদি আমাদের জীবকে দেখি, জীব কখনো কখনো এগিয়ে যায় উচ্চারণ ক্ষেত্রে। তো এই 3টে ধ্বনি উচ্চারণ ক্ষেত্রে জীব এগিয়ে আসে, তাই এগুলোকে কিন্তু আমরা সম্মুখ ধ্বনি বলে থাকি। কিন্তু আটা দেখো সম্মুখ ভাগে কি আছে? নেই, তাহলে কটা তো হচ্ছে না। আমরা নেক্সট এরপর দেখব। দেখো আমাদের কি হয় যে কখনো কখনো জীব আমাদের পিছিয়ে উচ্চারণ হয়, অর্থাৎ দেখো ই যখন উচ্চারণ করছো জীবটা সামনের দিকে, উ যখন উচ্চারণ করছো জীবটা কিছুটা পেছনের দিকে টেনে নিচ্ছে, এবং দেখবে যখন আ উচ্চারণ করবে আটা মিডিলেই থাকবে, অর্থাৎ মধ্যে থাকবে। এটার আরেক নাম হচ্ছে কেন্দ্রীয়। তাহলে খটা আমাদের সঠিক হয়েছে। সেই সঙ্গে দেখে নাও, আমাদের যদি দেখি, সেই সঙ্গে যদি আমরা দেখে নিই যে ঠোঁটের, যদি আমরা দেখি যে ঠোঁটের সংকোচন প্রসারণ অনুযায়ী, ওকে, যে এখানে দেখতে পাবো যে আমরা সংবৃত পেয়ে যাই। কি পেয়ে যাব? সংবৃত। তারপরে আমরা কি পাবো? এ আর ও পাবো অর্ধ সংবৃত, এ আর অ পাবো অর্ধ বিবৃত, এবং এখানে আমাদের কি পাবো? আটা বিবৃত পাবো। আটা কি পেয়ে যাব? এখানে দেখো আটা আমরা এখানে বিবৃত পেয়ে যাচ্ছি, তাই তো। তাহলে এখানে দেখো আমাদের কি আছে অপশনে, অপশনে দেখো এখানে আমাদের কি আছে? আটা বিবৃত আছে। তো এখানে আমাদের ঘ হবে। খ আর গ দুটোই সঠিক। যারা করেছো তোমাদের প্রত্যেকেরই সঠিক উত্তর হয়েছে। ওকে, তাহলে কি কি হলো? খ আর গ, অর্থাৎ ঘ অপশানটা সঠিক। কে কে বুঝেছো একটু জানাবে তো, কে কে বুঝেছো একটু জানাবে। চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। দেখো অঘোষ ধ্বনি হলো কোনটি? অঘোষ, দেখো এখানে আমাদের ক, খ, গ, ঘ, উম, এইভাবে আমাদের চ বর্গ আছে, এইভাবে আমাদের ট বর্গ আছে, এইভাবে আমাদের ত বর্গ আছে, এইভাবে আমাদের প বর্গ আছে, মোট 5টা বর্গ। তো প্রত্যেকটা বর্গের দেখো যে প্রথম আর দ্বিতীয় এই দুটো আমাদের হচ্ছে অঘোষ। তাহলে কোথায় আছে? দেখো প্রথম আর দ্বিতীয় হলো অঘোষ, আর তৃতীয়, চতুর্থ, পঞ্চম হলো আমাদের ঘোষ, মনে রাখবে। তো এখানে আমাদের গ হলো সঠিক। এরপর দেখে নাও নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। দেখে নাও কি আছে? মহর্ষি সন্ধি বিচ্ছেদ করো। মহর্ষি যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি কি পাবো? দেখো তো মহর্ষিকে যদি আমরা ভাগ করি, দেখো মহা পাবো, কিন্তু মহা সঙ্গে আমরা ঋষি পাবো, ঠিক আছে। তো এখানে দেখো আ প্লাস রি যোগে আমাদের যা হয়েছে সেটা কি কি হয়েছে? অর হয়েছে, অর। তো এটা আমাদের কোনটা হবে? তাহলে অপশন খ হয়ে যাবে সঠিক উত্তর, মহর্ষি। নেক্সট চলে যাবো। দেখো উচ্ছল সন্ধি বিচ্ছেদ করো। কি আছে? উচ্ছল, উচ্ছল সন্ধি বিচ্ছেদ করো 4-এ। দেখি কে কে করতে পারো। এখানে উদ হবে না উত হবে না হ্রস্ব ত হবে, কোনটা হবে দেখি, তাহলে তোমরা এটা পেরে যাবে। তো উচ্ছল উজ্জ্বল, তো এটা উৎ যোগ ছল করবে, উজ্জ্বলের ক্ষেত্রে উৎ যোগ জল করবে। তাহলে এখানে আমাদের ক হয়ে গেল। যারা ক বা এ করেছো তোমাদের সঠিক হয়েছে। নেক্সট চলে যাব। দেখো আখি পদ্ম যে সমাসের উদাহরণ। আখি পদ্ম, ঠিক আছে, আখি পদ্ম যে সমাসের উদাহরণ অ্যান্সার করবে। আখি এবং পদ্ম, দেখো এখানে আমাদের দুটি পদ আছে, এক হচ্ছে আখি, তোমরা অ্যান্সার করো। 2 হচ্ছে কি? পদ্ম। এই দুটো পদের মিলনে আমাদের আখি পদ্ম গঠিত হয়েছে। তো আখি মানে চোখ, এটাও দেখো বিশেষ্য পদ, পদ্ম এটাও বিশেষ্য পদ। তাহলে দুটো বিশেষ্য পদের মধ্যে আমাদের যে সমাস হয় সেটা হচ্ছে আমাদের উপমিত হতে পারে, রূপক হতে পারে, সাধারণও হতে পারে, ঠিক আছে। সাধারণের একটা উদাহরণ দিয়ে দিই। ধরো মাস্টার মশাই, যিনি মাস্টার তিনি মশাই, রামদাস, যিনি রাম তিনিই দাস, এগুলো হয়ে থাকে, ঠিক আছে, বাবা, এগুলো হয়ে থাকে। এখানে মাস্টার মশাইকে বাদ দিয়ে তোমরা যদি বলো যে জগদীশ, সরি রামদাসকে নিয়ে নাও, যিনি রাম তিনি দাস, ওকে, এরকম হবে।
তো রূপক কর্মধারয়ের ক্ষেত্রে কি হবে? আকাঙ্ক্ষা পাখি, অর্থাৎ সেখানে আমাদের অভেদ কল্পনা হয়। তো এখানে আমাদের উপমিত কর্মধারয় হবে আখি পদ্মের নেই। দেখো মন দিয়ে শোনো, কাকে তুলনা করা হয়? হ্যাঁ, যাকে তুলনা করবে সেটা কিন্তু মনে রাখবে উপমেয়, এটা একটু মনে রাখবে। যাকে তুলনা করবে, যাকে তুলনা করা হয় সে হচ্ছে উপমেয়। আর যার সঙ্গে তুলনা করা হবে, যার সঙ্গে তুলনা করা হবে সে হচ্ছে উপমান। তো এখানে কাকে তুলনা করা হচ্ছে? তো মনে রাখবে উপমিত কর্মধারয়ে প্রথমে থাকে উপমেয়। তাহলে উপমেয়কে আমাদের আখি, আখিকে তুলনা করা হচ্ছে, তো আখি পদ্মের ন্যায় ব্যাস বাক্য হবে খ। নেক্সট চলে যাব, দেখো যা যা করার করতে হবে। এই বাক্যে যা যা হলো কি? বাক্যাংশ কর্ম, করণে বিপসা, কর্মে বিপসা না অধিকরণে বিপসা। দেখো আমি তোমাদের এগুলো বলেছি অনেকবার, তবু আরও একবার বলে দিচ্ছি। দেখবে করণে বিপসার মধ্যে আছে পুষ্পে পুষ্পে ভরা সাখী, পুষ্পে পুষ্পে ভরা সাখী। তো তোমাদের আমি আরেকটা বলেছিলাম, যখন বিপসা থাকে, ধরো বিপসা আছে, তখন একটাকে বাদ দিয়ে দিও, একটাকে বাদ দিয়ে দেখো যা করার করতে হবে। তো যা মানে কি? কি করার করতে হবে, কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছ। তো এটা আমাদের কি হয়ে যাবে? কর্মে বিপসা হয়ে যাবে। অধিকরণে বিপসার ক্ষেত্রে কুঞ্জে কুঞ্জে গায়ে পাখি, কুঞ্জে কোথায় গায়ে পাখি? কুঞ্জে, তো কুঞ্জেটা হয়ে যাবে তোমাদের অধিকরণে বিপসা। নেক্সট চলে যাব, দেখেন আমাদের কি আছে? অনুসর্গের অন্য নাম কি? দেখো অনুসর্গগুলো এক প্রকারের কিন্তু অব্যয়। অনুসর্গের স্বাধীন অর্থ আছে, মনে রাখবে। অনুসর্গগুলো এক প্রকার অব্যয়, এদের স্বাধীন অর্থ আছে। এরা পদের আগে বা পরে বসতে পারে। কোন পদের? বিশেষ্য বা সর্বনাম পদে, ঠিক আছে? আগে বা পরে বসতে পারে। তো অনুসর্গ দুই প্রকারের, ঠিক আছে? একটা হচ্ছে শব্দজাত অনুসর্গ, দুই হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ। তো এখানে আমাদের অনুসর্গের অপর নাম হচ্ছে, দেখো, কর্মপ্রবচনীয় বা পরসর্গ। তো এখানে আমাদের খ আর গ হচ্ছে, অর্থাৎ ঘ হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, ক্লাসটি কেমন লাগছে একটু কমেন্ট করো তো, তোমাদের প্রত্যেকেরই কমেন্ট চাই। কেমন লাগছে কমেন্ট করো, ঠিক আছে? ব্যাকরণগুলো কতটা সহজে বুঝতে পারছো? ওকে, কতটা সহজে বুঝতে পারছো একটু জানাবে তো। চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। বে হলো যে ধরনের উপসর্গ। কি আছে দেখো, বে, বে হলো যে ধরনের উপসর্গ। কোন ধরনের উপসর্গ? অ্যান্সার করবে। দেখো তোমরা অনেকেই বিহারের এক্সামের কথা শুনেছো, বিহারের এক্সামের কথা শুনেছো তোমরা অনেকেই, ঠিক আছে? বিহারে একটা প্রশ্ন এসেছিল যে বে রসিক, এবারে যে বিপিএসসিটা হলো, যেখানে ভ্যাকেন্সি ছিল কিছু বাংলার, তো সেখানে তোমরাও যদি কেউ প্রিপারেশান নিতে চাও না, সেখানে দিতে পারবে। এই বে রসিক এসেছিল সেখানে। তো বলা হয়েছিল যে বে রসিকের যে বেটা সেটা কী ধরনের উপসর্গ হবে, বেটা কী ধরনের উপসর্গ হবে। সেখানে এরকম অপশান ছিল চারটে, পাঁচটি সেখানে অপশান থাকে। তো এখানে মনে রাখবে এই বেটা কিন্তু সংস্কৃত উপসর্গ দেখো কী কী হয়ে থাকে? প্র, পরা, অপসমনি, অবনু, দুর্নির্বি, অধিসুদ, পরিপ্রতি, উপা, অভি, অপি, অতি, ঠিক আছে? মোট 20টা আছে। যাই হোক আমি দ্রুত বলে দিলাম, তোমরা বইয়ে পেয়ে যাবে, ঠিক আছে? আর তাছাড়া তোমরা টেলিগ্রাম গ্রুপে দেখো, ডেসক্রিপশন বক্সে আছে লিঙ্ক, সেখানে যুক্ত হয়ে যাবে। সেখানে আমি তোমাদের ওই 20টি সংস্কৃত উপসর্গ দিয়ে দেবো। বাংলা উপসর্গের মধ্যে কু, সু, নি, ভর, ভরা ইত্যাদি ইত্যাদি এগুলো আছে। তো বে হলো মনে রাখবে বিদেশি উপসর্গ, যেটা হচ্ছে তোমাদের ফার্সি উপসর্গ। ওকে, খুবই ইম্পর্টেন্ট, ক হবে সঠিক উত্তর। নেক্সট চলে যাব, দেখো আমরা হরতাল যে ভাষার শব্দ। হরতাল কোন ভাষার শব্দ হতে পারে? শব্দ ভাণ্ডার থেকে এটা নেওয়া হয়েছে। তো হরতাল কোন ভাষার শব্দ, এটা অ্যান্সার করতে হবে। প্রত্যেকে অ্যান্সার করো যে হরতাল এখানে তোমাদের কোন ভাষার শব্দ হয়ে যাবে। দেখো দেখো এখানে তোমাদের কি কি আছে, দেখো জার্মান আছে। তো জার্মানের আমরা একটা উদাহরণ দেখে নিই, নাৎসি আছে, নাৎসি আছে। কিন্ডার গার্ডেন হবে জার্মানি, ওকে, কিন্ডার গার্ডেন। জাপানির মধ্যে কি কি হতে পারে, কি বলো? জাপানির মধ্যে টাইফুন আছে, হ্যাঁ, টাইফুন। রিক্সাটা খুবই ইম্পর্টেন্ট, রিক্সা, রিক্সাটা খুবই ইম্পর্টেন্ট। এখানে হারাকারি আছে, হারাকিরি, এগুলো আছে জাপানের মধ্যে। হাসুন হোনা আছে। এটা হরতাল হচ্ছে গুজরাটি, হরতাল আছে। গরবা আছে গুজরাটির মধ্যে, ওকে। আর সেই সঙ্গে সঙ্গে আছে
তকলি বলে একটি শব্দ আছে। ওলন্দাজির মধ্যে কি কি আছে? যদি আমরা ওলন্দাজ দেখি, এখানে কি হবে যে তাস, ইস্কাপান, হ্যাঁ, তুরুপ, রুইতন, এগুলো আমাদের ওলন্দাজ। যাই হোক, এখানে আমাদের গুজরাট হয়ে গেল। নেক্সট চলে যাব, দেখো চর্যার সংস্কৃত টিকাকার কে? চর্যার সংস্কৃত টিকাকার কে? তো দেখো নীলরতন তো চর্যার ফটোকপি নিয়েছিলেন, ঠিক আছে, ফটোকপি নিয়েছিলেন নীলরতন। তো চর্যার সংস্কৃত টিকাকার হচ্ছে যেটা হচ্ছে নির্মল গিরা, যেটি হচ্ছে নির্মল গিরা। এই টিকাকার হচ্ছে মণি দত্ত। আর কীর্তিচন্দ্র মহাপণ্ডিত কি করেছিলেন? এই নির্মল গিরা টিকার তিব্বতী অনুবাদ করেছিলেন। একটু তোমাদের ক্লিয়ার করে নিই। দেখো চর্যার সংস্কৃত টিকাকার হচ্ছে মণি দত্ত। মণি দত্তের টিকাটার নাম হচ্ছে নির্মল গিরা। নির্মল গিরা, এই নির্মল গিরা টিকাটার তিব্বতী অনুবাদ করেছিলেন কে? কীর্তিচন্দ্র মহাপণ্ডিত। কীর্তিচন্দ্র মহাপণ্ডিতের এই তিব্বতী অনুদিত চর্যাপদটি আবিষ্কার করেছিলেন প্রবোধচন্দ্র বাগচি, ঠিক আছে, মনে রাখবে। আর সেই সঙ্গে সঙ্গে মনে রাখবে চর্যার যে মূল চর্যাপদটি তিব্বতী ভাষায় অনুবাদ করেছিলেন, মূল চর্যাপদটি সেটা হচ্ছে শিলচারি। এটা একটু মাথায় রাখবে, তাছাড়া তোমাদের এগুলো গুলিয়ে যায়, ঠিক আছে। নেক্সট প্রশ্নে চলে যাব। চর্যাপদ প্রথম প্রকাশিত হয়েছিল, দেখো অ্যান্সার করো। চর্যাপদ প্রথম প্রকাশিত হয়েছিল, দেখো নেপালের যে রাজ গ্রন্থাগার, ন্যাশনাল সেখানে বলতে পারো রাজ গ্রন্থাগার, নেপালের যে রাজাদের যে গ্রন্থাগার, সেখান থেকে চর্যাপদটিকে আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী। তো 1916-তে আমরা জানি, বাংলা ইংলিশের সালটা 1916, তো এটা হয়ে যাচ্ছে 1323 বঙ্গাব্দ। খ হবে সঠিক উত্তর। যারা খ করেছো ঠিক আছে। দেখো যার সম্পাদনায় শ্রীকৃষ্ণ কীর্তনে প্রথম প্রকাশিত হয়েছিল, দেখো যে সাহিত্যের গুণ বলা হয় জানো, বাংলা সাহিত্যের গুণ বলা হয় বিশেষ করে এখানে হরপ্রসাদকে, বসন্তরঞ্জন রায়কে। কারণ তারা, হরপ্রসাদ প্রাচীন পুঁথি চর্যাপদ আবিষ্কার করেন, আর বসন্তরঞ্জন শ্রীকৃষ্ণ কীর্তন, তাই এদেরকে সাহিত্যের গুণ বলা হয়। তো এখানে আমাদের উত্তর হয়ে যাবে শ্রীকৃষ্ণ কীর্তন প্রথম প্রকাশিত হয়েছিল যার সম্পাদনে, সেটা হচ্ছে বসন্তরঞ্জন রায়, বিনোদ বল্লভের সম্পাদনে, এটা মনে রাখতে হবে। নেক্সট দেখে নাও দার্শনিক তত্ত্ব, এটা আমাদের কি ধরনের বিশেষণ? অ্যান্সার করতে হবে। অ্যান্সার করো, দার্শনিকের তলায় দাগ। দার্শনিক তত্ত্ব এটা কি ধরনের আমাদের বিশেষণ হবে? অ্যান্সার করতে হবে। দেখো দারুণ একটা প্রশ্ন তোমাদের জন্য রাখা হয়েছে এখানে। দেখো এখানে আমাদের বিশেষ করে ধন্যাত্মক যদি আমরা বিশেষণ দেখি, এখানে অনেকগুলো আছে। দেখো ধন্যাত্মক বিশেষণ, ধরো কি বললে, একটা ধরো আমি শব্দ বলছি, যেমন নড়বড়ে কুটির। তো দেখো এখানে কুটিরটা আমাদের কি আছে? বিশেষ্য পদ। তো কুটিরটা কেমন? নড়বড়ে। তো এটা আমাদের নড়বড়েটা কি একটা ধন্যাত্মক শব্দ তো নয়। তাছাড়া তোমাদের আরও সহজভাবে বলছি যে ঝিরঝিরে হাওয়া, ঠিক আছে। তাছাড়া বলতে পারো কনকনে শীত। তো কনকনে শীত, তো কনকনে এটা দেখো ধন্যাত্মক শব্দ, আর শীতটা বিশেষ্য, তো ধন্যাত্মক এটা বিশেষণ। দেখো কৃদন্ত বিশেষণ কি হচ্ছে? পড়ন্ত বেলা, ডুবন্ত সূর্য। তো পড়ন্ত, ডুবন্ত এগুলো কৃদন্ত বিশেষণ। অব্যয়জাত বিশেষণ কোনগুলো হয়ে থাকে? আচ্ছা ঝামেলা বাঁধালে, তো মানে অব্যয় পদটা নিজেই বিশেষণ হয়ে থাকে, ওকে। তো এটা আমাদের তদ্ধিতান্ত বিশেষণ। দার্শনিক, দেখো দর্শন যোগ স্নিক, তদ্ধিত প্রত্যয় যোগে হয়েছে কে? দার্শনিক। তত্ত্বটা এখানে আমাদের বিশেষ্য, যেহেতু তদ্ধিত প্রত্যয় যোগে এটা হয়েছে বিশেষণটা, তাই এটাকে তদ্ধিতান্ত বিশেষণও বলা হয়, ঠিক আছে। চলো, বুঝেছো কে? ক্লিয়ার বুঝেছো? একটু কমেন্ট করে দাও তো, কে বুঝেছো একটু কমেন্ট করে দাও। আর কে কোন জেলা থেকে আছো একটু জানিয়ে দাও। প্রত্যেকে ভালো আছো তো? কেমন বৃষ্টি হয়েছে, চারিদিকে বন্যা পরিস্থিতি দক্ষিণবঙ্গে। তো তুমি কোন জেলা থেকে আছো? প্রত্যেকে নিরাপদে আছো কি নেই? ঈশ্বর আল্লাহ গডের কৃপায় সকলে ভালো আছো তো? কেমন আছো একটু জানাবে তো, কে কোন জেলা থেকে আছো একটু কমেন্ট করে দাও চটপট, ওকে। দেখে নাও, খুব ভালো, প্রত্যেকে কমেন্ট করে দাও। দেখে নাও নেক্সট প্রশ্ন আমরা চলে যাব, যে জ্ঞানদাস বৈষ্ণব পদাবলীর কোন পর্যায়ের পদ রচনায় শ্রেষ্ঠত্ব অর্জন করেন? তোমরা যখন গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনে পড়াশুনো করেছিলে, তখন দেখবে বলা হতো যে এই পর্যায়ে তার শ্রেষ্ঠত্ব বিচার করো,
এরকম তোমরা পড়াশুনো যখন করেছিলে তখন নোট লিখতে হতো, তাই না? সেই 15 নাম্বার 20 নাম্বার ইত্যাদি ইত্যাদি যে ইউনিভার্সিটিতে যেরকম ছিল সেইভাবে তোমাদের নোট লিখতে হতো। তো যাই হোক, এখানে জ্ঞানদাসের কথা বলা হয়েছে। দেখো, অভিসার পর্যায়ে রাজাধিরাজ তো গোবিন্দ দাস, তাই না? পূর্বরাগ পর্যায়ে চণ্ডীদাস, আক্ষেপানুরাগেও চণ্ডীদাস আছে, রূপানুরাগে জ্ঞানদাস আছে। এই রূপানুরাগ পর্যায়ের একটা পদ কিন্তু তোমাদের মাদ্রাসাতে এসেছিল। তো জ্ঞানদাস হচ্ছে রূপানুরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি বা শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন। ওকে, চলো নেক্সট প্রশ্ন, যে বিদ্যাপতি কোন ভাষার পদকার ছিলেন? সংস্কৃত, মৈথিলি, বাংলা না হিন্দি? তো বিদ্যাপতি ছিলেন মিথিলার অধিবাসী, তাই না? মিথিলার অধিবাসী ছিলেন, তাই সেটা হচ্ছে মৈথিলি ভাষার তিনি পদকার ছিলেন। খ, ঠিক আছে। আর ব্রজবুলি ভাষাটা তাহলে কি? ব্রজবুলি ভাষাটা হলো একটি কৃত্রিম ভাষা, মনে রাখবে, ইন্টারভিউতে এগুলো জিজ্ঞাসা করতে পারে। কৃত্রিম ভাষা কার কার সংস্পর্শে এগুলো এসেছে? এক হচ্ছে বাংলা আর এক হচ্ছে মৈথিলি, এই দুটোর মিশ্রণে আমাদের হয়েছে ব্রজবুলি কৃত্রিম ভাষা সৃষ্টি হয়েছে। তো এখানে খ হবে, তিনি বিহারের অধিবাসী ছিলেন, তাই না? নেক্সট চলে যাব, দেখো, ডক্টর দীনেশচন্দ্র সেনের মতে বাংলায় মহাভারতের প্রথম অনুবাদক কে? আমরা জানি মহাভারতের প্রথম অনুবাদক কবীন্দ্র পরমেশ্বর, আমরা প্রত্যেকে এটা জানি, কিন্তু এখানে বলেছে ডক্টর দীনেশচন্দ্র সেনের মতে বাংলায় মহাভারতের প্রথম অনুবাদক কে? কী হবে? চলো অ্যান্সার করো, প্রত্যেকে অ্যান্সার করবে। এখানে 16 নম্বর প্রশ্ন, প্রত্যেকে অ্যান্সার করবে। আশা করি অনেকেই এটা ভুল করবে। তো আজকের ক্লাসটি যারা অ্যাটেন্ড করেছো, এটা আর ভবিষ্যতে ভুল হবে না, এটা হয়ে যাবে সঞ্জয়। অপশন গ হয়ে যাবে সঠিক উত্তর, সঞ্জয়। দেখো, কৃত্তিবাসী রামায়ণ প্রথম কত সালে মুদ্রিত হয়েছিল? কৃত্তিবাসী যে রামায়ণ প্রথম কত সালে মুদ্রিত হয়েছিল অ্যান্সার করতে হবে আমাদের। কৃত্তিবাসী রামায়ণ প্রথম, দেখো, চলো অ্যান্সার করবে প্রত্যেকেই। কৃত্তিবাসের যে রামায়ণ, শ্রীরাম পাঁচালী, শ্রীরাম পাঁচালী। তো এই শ্রীরাম পাঁচালী শ্রীরামপুর মিশন থেকে, শ্রীরামপুর মিশন থেকে, ঠিক আছে, 1802-3 সময় কিন্তু এটা প্রথম মুদ্রিত হয়েছিল এবং দ্বিতীয় সংস্করণ হয়েছিল 1830 থেকে 34-এ জয়গোপাল তর্কালঙ্কারের সম্পাদনায়। কার? জয়গোপাল তর্কালঙ্কারের সম্পাদনায়। তো খুবই ভালোভাবে মনে রাখবে, কৃত্তিবাসের যে পারিবারিক উপাধি ছিল কি? মুখোপাধ্যায়। তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন? মুখটি বংশে। এবং ধীরে ধীরে তারপরে কি হয়? ওঝা উপাধিতে পরিচিতি লাভ করেন। পৃষ্ঠপোষক মনে করা হয় কে? রুকনউদ্দিন বরবকশা। এগুলো মনে রাখতে হবে। যাই হোক, বাংলা গদ্যে লিখিত প্রথম শোকগ্রন্থ কি? এটা তোমাদের এসএসসি 2016-তে এসেছিল। তো এটা বলো কি হয়ে যাবে? দেখো, একটা আছে অক্ষয় কুমারের, কি আছে? এসা আছে। কাব্য হলে বলবে এসা, কাব্য হলে কি বলবে? এসা বলতে হবে। তাহলে বাংলা গদ্যে লিখিত এখানে আমাদের বলতে হবে যে কি হবে। চলো অ্যান্সার করো, যে কোন অ্যান্সারটিকে আমরা নিতে পারি। ওকে, কোন অ্যান্সারটিকে আমরা নিতে পারি? প্রত্যেকেই অ্যান্সার এখানে করো, কোন অ্যান্সারটি এখানে তোমাদের নেওয়া যাবে? অ্যান্সার করো। ওকে, চলো প্রত্যেকে অ্যান্সার করো, কি হতে পারে এখানে? এটা প্রত্যেকেই পারবে, তাই না? প্রত্যেকেই পারবে। এটা কি হবে? চলো দেখো, এখানে যে উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে প্রভাবতী সম্ভাষণ। রাজকৃষ্ণ মনে রাখবে, বন্দ্যোপাধ্যায়ের 3 বছরের কন্যা প্রভাবতী। ওকে, 3 বছরের কন্যা হচ্ছে প্রভাবতী। সেই প্রভাবতীর 3 বছরের কন্যা হলেন কে? প্রভাবতী। সেই প্রভাবতীর মৃত্যুতে বিদ্যাসাগর কিন্তু অত্যন্ত দুঃখ পেয়েছিলেন। সেই প্রভাবতীকে যেন তিনি কখনো না ভুলে যান, তার স্মৃতিকে বিদ্যাসাগর হৃদয়ে সজাগ রাখার জন্য এই প্রভাবতী সম্ভাষণ 2টি পরিচ্ছেদে কিন্তু রচনা করেছিলেন। ওকে, 2টি পরিচ্ছেদে রচনা করেছিলেন। খুব ভালোভাবে মনে রাখবে এটা। এখানে মনে রাখবে যে বিদ্যাসাগরের প্রথম লিখিত, এটা কিন্তু প্রথম লিখিত হলো বাসুদেব চরিত। এটা কিন্তু প্রকাশিত নয়। কি?
প্রকাশিত নয়, এটা মাথায় রাখবে। প্রভাবতী সম্ভাষণ লিখিত হয় 1863-তে, আনুমানিক প্রকাশিত হয় 1892-এ। শকুন্তলা এখানে আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কি শকুন্তলা আছে। সীতার বনবাস 1860, শকুন্তলা 1854, এটা গদ্য রচনা। অভিজ্ঞান শকুন্তলমে 7টি অঙ্ক আছে, এই দিক দিয়ে বিদ্যাসাগর এই শকুন্তলাতে 7টি পরিচ্ছেদে রচনা করেছিলেন, তাই না? চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। জীবনানন্দের রূপসী বাংলা কাব্যগ্রন্থের রচনাকাল কত? কোনটা হবে? জীবনানন্দ দাশ তার যে রূপসী বাংলা কাব্যগ্রন্থ, সেই রূপসী বাংলা কাব্যগ্রন্থ কি হবে? চলো অ্যান্সার করো। দেখো এখানে জীবনানন্দ দাশের যে 1950-এ কোনো তো কাব্যগ্রন্থ নেই, 1954-তে আছে জীবনানন্দের শ্রেষ্ঠ কবিতা, যার জন্য তিনি পেয়েছিলেন সাহিত্য একাডেমি পুরস্কার। বাংলা ভাষায় প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত এটা হচ্ছে জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা। তো দেখো এটা হবে 1957 রূপসী বাংলা। এগুলো প্রত্যেকটা কবিতায় কি আসলে এক একটি সনেট জাতীয় রচনা। রূপসী বাংলা 1957-তে প্রকাশিত হয়, সনেট জাতীয় রচনা, মনে রাখবে। তার প্রথম কাব্যগ্রন্থ হলো ঝরা পালক। এটার প্রকাশকাল কত জানাও? এটির প্রকাশকাল কত প্রত্যেকেই জানাও ঝরা পালকের। ওকে, চলো নেক্সট দেখে নাও। নেক্সট শীতল ও শ্যামা, এটা অনেকবার আলোচনা করেছি তোমাদের ক্লাসে। এটা অ্যান্সার করো যে কোন উপন্যাসের চরিত্র। শীতল ও শ্যামা কোন উপন্যাসের চরিত্র? এটা অ্যান্সার করবে প্রত্যেকেই মানিক বন্দ্যোপাধ্যায়ের। শীতল ও শ্যামা কোন উপন্যাসের চরিত্র? তো দেখো এখানে তার প্রথম লিখিত বা প্রকাশিত, লিখিত নয় প্রকাশিত উপন্যাস এটা। আর লিখিত বললে মনে রাখবে দিবারাত্রির কাব্য, দিবারাত্রি এটা হচ্ছে লিখিত। পুতুল নাচের ইতিকথা এখানে আছে, পুতুল নাচের ইতিকথা এটা 1936-এ প্রকাশিত হয়। এখানে তোমাদের শশী কুসুম, যেগুলো এসএসসিতে আসা প্রশ্ন, শশী কুসুম চরিত্র আছে। শহরতলি আছে যশোদা, যশোদা চরিত্র আছে শহরতলিতে, যশোদা, সত্যপ্রিয়, ঠিক আছে, সত্যপ্রিয় এগুলো আছে। শহরতলি দুটো পর্বে 1940, 1941-এ প্রকাশিত হয়। জননী আছে 1935-এ প্রকাশিত হয়। আর চতুষ্কোণ আছে আমাদের 1948-এ প্রকাশিত হয়। এখানে গিরি আছে, মালতী আছে, তো এটা তোমাদের জননী হবে সঠিক উত্তর। নেক্সট চলে যাবে, দেখো পাশ্চাত্যের টমাস হার্ডির একডন হেলথ উপন্যাসের সঙ্গে তারাশঙ্করের যে উপন্যাসের তুলনা করা হয়। চলো, তো এখানে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় থেকে এই প্রশ্নটি রাখা হয়েছে। এটা তোমাদের কোন অ্যান্সার হবে প্রত্যেকেই জানাও। যে এখানে দেখো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে, সেই সঙ্গে তোমরা প্রত্যেকেই জানো যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে কি বলা হয় বাংলা সাহিত্যের? বলো, বাংলা সাহিত্যে তাকে কিন্তু হার্ডিও বলা হয়। বাংলা সাহিত্যের যদি বলা হয় হার্ডি, কাকে বলা হয়? তারাশঙ্করকে। শরৎচন্দ্রকে কি বলা হয় এটা জানাবে তো? শরৎচন্দ্রকে কি বলা হয় বাংলার? কি বলা হয়? কোন পাশ্চাত্য সাহিত্যিকের তুলনা করে তার নামটা রাখা হয়? বঙ্কিমকে তো বলা হয় স্কট, বঙ্কিমকে বলা হয় স্কট। তো শরৎকে কি বলা হয় এটা জানাবে। তো দেখো এখানে তার রচনা কি আছে? ধাত্রী দেবতা। তো ধাত্রী দেবতা 1939-এ প্রকাশিত হয়। কবি আছে, কবি আছে, এটি 1944-এ প্রকাশিত হয়। রায়কমল আছে, এটা 1935-এ প্রকাশিত হয়। কালিন্দী 1940-এ প্রকাশিত হয়। তো এরপরে আমাদের মেন ব্যাপার হলো এখানে আমাদের মেন ব্যাপার যেটা প্রধান দিকটা দেখতে হবে, সেটা হচ্ছে কোন উপন্যাসটাকে এখানে তুলনা করা হয়েছে। 21 নম্বর প্রশ্ন। তো এখানে তোমাদের যে উত্তরটা হয়ে যাবে সেটা কিন্তু মনে রাখবে যে কালিন্দী হয়ে যাবে সঠিক উত্তর। এই কালিন্দী উপন্যাস প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়, খুবই ইম্পর্টেন্ট একটা। নেক্সট আমরা চলে যাব যে তারাশঙ্করের আত্মজীবনীমূলক উপন্যাস কোনটি। দেখো তারাশঙ্করের যে আত্মজীবনীমূলক যে উপন্যাস আমরা জানি, এটা হয়ে যাবে কি, প্রকাশকালগুলো একটু দেখে নাও। 1900 এটা জানো 39, ঠিক আছে। কবি 1944, নীলকণ্ঠ 1933, গণদেবতা 1942। ওকে, তো এটা কী হয়ে যাবে? ধাত্রী দেবতা। ক হয়ে যাবে সঠিক উত্তর। কী হয়ে যাবে? ধাত্রী দেবতা। এটাকে আত্মজীবনীমূলক তার রচনা বলা হয়। যাই হোক, তো এখানে দেখে না তোমাদের জন্য যে নিউ ব্যাচটা আনা হয়েছে, তোমাদের লক্ষ্য পূরণ ব্যাচ, একলব্য ব্যাচ। তো তোমাদের যেভাবে তোমরা ব্যাকরণিক ক্লাসগুলো পাচ্ছ, এর থেকেও আরও খুবই সহজভাবে প্রত্যেকটা পার্ট তোমাদের কিন্তু আমি ব্যাকরণের করিয়ে দেব। তোমাদের
1%ও বা 0.1%ও কোনো টপিক থেকে ডাউট থাকবে না, এবং প্রত্যেকটি টপিক খুবই সহজ সরলভাবে কিন্তু তোমরা বুঝে যাবে। ঠিক আছে, এবং তোমাদের পরীক্ষায় এসএসসি পরীক্ষা দেখো দীর্ঘ 8 বছর হয়নি মানে হবে না এটা ভাবো না, তাই না? একটা সময় পর পর যেমন ঋতু পরিবর্তন হয়ে থাকে, সেরকম ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও যে মহা দুর্ভিক্ষ পীড়িত এই সময়টাকে মনে করতে পারো তোমরা যে তোমাদের জন্য অন্ধকার সময়, তো এই সময়টা তো পেরিয়ে আসবেই। তো তার জন্য দেখো পড়াশুনোটা করো। জীবনে অনেক কিছু ঘটে যায়, তাই না? পৃথিবীতে কত, যেমন সূর্য ওঠে, সূর্য ডুবে যায়, বা অন্ধকার চলে আসে, যেমন আলো আসে। সূর্য তো ডুবে না, পৃথিবী পরিক্রম এর কারণে সূর্য এইভাবে আমরা দেখতে পাই। যাই হোক, তো আমাদের জীবনে যেমন আলো থাকে সেরকম অন্ধকারও আসে। তো তার জন্য কিন্তু পড়ে তো যেতে হবে, পড়াশুনো করে যাও। তাছাড়া রেল ভ্যাকেন্সি বেরিয়েছে, তার জন্য পড়াশুনো করো। এসএসসিকে একবারে ত্যাগ করে দাও। ঠিক আছে, যখন ভ্যাকেন্সি এসএসসিরও বেরোবে তখন ভাববে আরে রেল কেন পড়লাম, এসএসসি পড়লে ভালো হতো। কারণ তোমরা মাদ্রাসা দিয়ে সেই ভুলটাই করেছো। মাদ্রাসা এতদিন পড়াশুনো করোনি, হঠাৎ মাদ্রাসা হলো। তো দেখো তোমরা পড়াশুনো করো। ঠিক আছে, 0 লেভেল থেকে ক্লাস হচ্ছে, এই ব্যাচে প্রত্যেকে এডমিশন হয়ে যাবে। প্রত্যেককে শুভরাত্রি। ওকে, ভালো থেকো প্রত্যেকে, পরিবারের সঙ্গে আনন্দে উল্লাসে থেকো, নিজেদের স্বপ্নের দিকে লক্ষ্য রেখো, স্বপ্নকে পূর্ণ করার চেষ্টা করো। আর যারা এডমিশন হতে চাও হোয়াটসঅ্যাপ করে নিও। ভিডিওটি ওয়াচ করার জন্য ধন্যবাদ। তোমরা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও তোমাদের প্রত্যেকটি বন্ধুদের সঙ্গে। থ্যাংক ইউ।